সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আমাদের কিন্তু কম বেশি সবারই দেখা যায় দাঁতের সমস্যা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় দাঁত প্রতিস্থাপনের মতো অবস্থা কিন্তু হয়, কিন্তু আমরা অবহেলার কারণে অনেক সময় দেখা যায় অনেক জরুরি অবস্থার সম্মুখীন আমাদেরকে হতে হয়। এক্ষেত্রে আসলে কি করণীয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজ আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আমি নুসরা জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডেন্টাল ইমপ্ল্যান্ট কেন করবেন। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আমাদের আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার সাখাওয়াত হোসেন শান্তু 1976 সালের ডিসেম্বর মাসে শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে BDS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, দাঁতের সমস্যা হয় না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না। কারো কারো ক্ষেত্রে দেখা যায় মাড়ি থেকে রক্ত পড়ছে অথবা মুখে ঘা হচ্ছে, অ্যাডভান্স লেভেলে চলে গেলে দাঁত ফেলে দেওয়ার মতো অবস্থা হয় এবং সেখানে দাঁতের ইমপ্ল্যান্ট বা দাঁত প্রতিস্থাপন করতে হয়। আপনার কাছে একটু জানবো যে এই ডেন্টাল ইমপ্ল্যান্ট বলতে আসলে কি বোঝায়? এক সময় ছিল দাঁতের চিকিৎসা মানেই হলো গিয়ে ব্যথা হলে বা কষ্ট হলে ফেলে দেয়া, কিন্তু এখন এত আধুনিক হয়েছে যে চিকিৎসা করে একটা দাঁত ফিলিং করার পর্যায়ে থাকতে ফিলিং করা, আরও অ্যাডভান্স স্টেজে গেলে সেটাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে বা RCT করে সেটাকে ক্যাপ করে রাখা। কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অনেক ডেভেলপ করেছে বলে এখন দাঁত কিন্তু না ফেলেই অনেক সমাধান করা যাচ্ছে। কিন্তু তারপরেও কারো কারো বেলায় যদি খুব বেশি হয়ে যায়, খারাপ অবস্থা, দাঁতের গোড়ায় হাড়ের মধ্যে ইনফেকশন হয়ে গেছে, যেটা রাখার আর সুযোগই নেই, তখন তো ফেলে দিতেই হচ্ছে। কখনো রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হলো, তার কমপ্লিকেশন হিসেবে অথবা তার বডি মিনিকম নানান কারণে সেই দাঁতটা কিন্তু ফেলে দিতে হতে পারে। কখনো অ্যাক্সিডেন্টাল কারণে দাঁত পড়ে যায় বা ফেলে দিতে হয়, ভেঙে যায়, অ্যাক্সিডেন্টে ভেঙে গেছে। কখনো সার্জারি করার কারণে টিউমার বা ক্যান্সার নানান রকমের কারণে চোয়ালের হাড় এবং দাঁত সহ ফেলে দিতে হচ্ছে। কারো কারো কনজেনিটালি মিসিং থাকে, মানে জন্মগতভাবেই বা ডেভেলপমেন্টালি তার দুটো দাঁত কম হয়েছে। আমাদের যেরকম কারো আঙ্গুল একটা বেশি হয়, কারো কম হয়, দাঁতের বেলাও তাই। কারো এটাকে আমরা কারো বেলায় দেখব যে সংখ্যায় বেশি হয়েছে, আবার কারো বেলায় দেখা যাবে কনজেনিটালি মিসিং আছে, তার দাঁত কম আছে। যে কারণেই হোক, তার যদি দাঁত না থাকে বা ফেলে দিতে হয়, তাহলে ওই দাঁতটা না থাকলে তার চোয়ালের শেপটা চেঞ্জ হয়ে যাবে, তার কথা বলা অস্পষ্ট হয়ে যাবে, মানে এয়ার স্কেপ করার কারণে প্রোনাউন্সিয়েশনটা সুন্দর মতো হয় না। মানে বয়স্কদের দাঁত পড়ে গেলে যেরকম আস্তে আস্তে অস্পষ্ট হয়ে যায় না কথা, এটা কিন্তু দাঁত না থাকার কারণে। ফলে এরকম হচ্ছে। কারো কারো বেলায় দেখা যায় যে তার মুখের শেপ নষ্ট হয়ে যাচ্ছে, একটা দাঁত না থাকলেও অন্য দাঁত ড্রিফটিং হয়ে অন্য দাঁতের মাঝখানেও ফাঁকা হয়ে যাচ্ছে, খাবার ঢুকে রোগ ব্যাধি বাড়ছে। ফলে প্রতিস্থাপনটা খুব গুরুত্বপূর্ণ। এই প্রতিস্থাপনটা নানান রকমের হয়, আলগা দাঁত লাগানো হয়, ফিক্সড করে লাগানো হয়। ফিক্সড করার মধ্যে আবার যে সবচেয়ে আধুনিক যেটা লেটেস্ট, সেটা হচ্ছে গিয়ে ডেন্টাল ইমপ্ল্যান্ট। ডেন্টাল ইমপ্ল্যান্ট মানে হলো গিয়া হাড়ের মধ্যে দাঁত গেঁথে দেওয়া, দাঁতের বদলে দাঁত। মানে এখানে দাঁত ছিল, সেটা পড়ে গেছে, ওই জায়গায় হাড়ের মধ্যে দাঁত যেরকম আপনার গোড়া বা রুটটা হাড়ের মধ্যে গাঁথা থাকে, এরকম মেটালিক টাইটেনিয়ামের একটা রুট বা গোড়া হয়, সেটা আমরা হাড়ের মধ্যে স্থাপন করে দিই সার্জারি করে। এবং এই সার্জারিটা পেইনলেস হয়। একটা দাঁত তোলা বা রুট ক্যানেল করার জন্য যে ইনজেকশন, ওই রকমই ওই এরিয়াটুকু অবশ করে দাঁতের মধ্যে ফিলিং করার সময় যেরকম ড্রিল করি আমরা, ওই রকমই হাড়ের মধ্যে একটু ড্রিল করে ইমপ্ল্যান্টটাকে, ওইটাকে টাইটেনিয়ামের যে ইমপ্ল্যান্ট, এই রুটটাকে আমরা ভেতরে স্থাপন করি। স্থাপন করার পরে সেটাকে প্রয়োজন হলে কারো বেলায় বোন গ্রাফটও করা হয়, তারপর এটাকে স্টিচ করে দেওয়া হলো, সেলাই করে দেওয়া হলো। তারপর এটা 1 সপ্তাহ 10 দিনের মধ্যে এটা হিলিং হয়ে গেলে সেলাইটা কেটে দেওয়া হলো। এইভাবে থাকে 2-3 মাস। এক্সরে করলে এক সময় দেখা যায় যে এই যে গোড়াটা, যেটা মেটালটা আমরা হাড়ের মধ্যে দিলাম, সেটা দাঁতের গোড়াকে হাড় যেভাবে ধরে, এইটাকে হাড় ওইভাবে ধরে শক্ত করে ধরেছে। সেই এক্সরে দেখে রাইট, সেটা হওয়ার পরে অসিও ইন্টিগ্রেশন বলি আমরা, যে হাড়টা ওইখানে তৈরি হয়ে ইন্টিগ্রেটেড হলো। হওয়ার পরে ওইটার যে মুখে একটা ঢাকনা থাকে এবং কলমের মাথাটা যেরকম আমরা কলমের ক্যাপের মধ্যে ঢুকাই, ঠিক ওই রকম মাথাটা হইলে
ওই মাপেরই একটা অ্যাবার্টমেন্ট বা খুঁটি থাকে, সেটাকে এসে ওইটার ভেতরে আবার স্থাপন করে তার উপরে মাপ নিয়ে ল্যাব থেকে দাঁতটা তৈরি হয়ে আসে, একটা ক্যাপ যেরকম তৈরি হয় ওই রকম। এখন দুই পাশের দাঁতকে ক্ষতিগ্রস্ত না করে নর্মালি ধরেন ব্রিজ করা হয় যে ফিক্স করার জন্য, ব্রিজ করতে হলে খুঁটি হিসেবে বা পিলার হিসেবে দুই পাশের দাঁতকে ব্যবহার করি আমরা, তখন ওই দাঁতটা কেটে ছোট করতে হয়, তার উপর আর্টিফিশিয়াল ক্যাপ পড়ে যায়, মানে দুইটা ন্যাচারাল ভালো দাঁত ক্ষতিগ্রস্ত হলো। এবং কখনো কখনো আবার ওই দাঁতের রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হয়, তখন আবার ইনফেকশনের ঝুঁকিও তৈরি হলো। সেখানে যে ভালো দাঁতটা আছে ন্যাচারাল, সেটাকে একদম ইনট্যাক্ট রেখে টাচই করব না, মাঝখানে যেখানে দাঁত নেই ওই জায়গায় হাড়ের মধ্যে থেকে আমরা দাঁতটাকে তুলে এনে একদম অরিজিনাল দাঁতের মতো, এবং এটার খাওয়া যত্ন সব কিছু অরিজিনাল দাঁতের মতো। স্যার, অনেক সময় দাঁত ব্রিজ করা হয়, এটাকে আপনারা বেশি সাপোর্ট করেন নাকি এই ডেন্টাল ইমপ্ল্যান্টটাকে আপনারা বেশি সাপোর্ট করছেন? এটা অনেকগুলো ফ্যাক্টর আছে। একটা হচ্ছে সব রোগীর চাইলেই ইমপ্ল্যান্ট করা যাবে না, কিছু ইন্ডিকেশন আছে, যেহেতু এটা একটা সার্জিক্যাল প্রসিডিউর, যেহেতু একটা ফরেন বডি আমার হাড়ের মধ্যে দিয়ে সেট করতে হচ্ছে, সুতরাং কারো এটার জন্য নির্দিষ্ট পরিমাণ হাড়ের হাইট লাগবে, উইথ লাগবে, সেই ক্ষেত্রে না থাকলে আবার বোন গ্রাফটিংয়ের প্রশ্ন আসছে। এই সমস্ত কিছু বিবেচনা করে যদি দেখা যায় যে ইমপ্ল্যান্ট করার জন্য এই কেসটা উপযোগী, অথবা তার হাড়ের ক্ষয়রোগ আছে, বিভিন্ন রকমের হাড়ের ক্ষয়রোগ আছে না, সেটা কোনোটা আছে, অথবা দেখা গেল তার মানে অস্টিওপোরোটিক চেঞ্জ আছে, আবার কোমরবিডিটি বা বডি ইমিউনিটি খুব দুর্বল, এমন সব কোমরবিডিটি বা আরও রোগ আছে। স্যার, কাদের ক্ষেত্রে আসলে এই ডেন্টাল ইমপ্ল্যান্ট আসলে করা যায় না? কার্ডিয়াক, রেনাল এগুলি সমস্যা হয় না, আমরা দেখি হাড়ের কোয়ালিটি, হাড়ের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, হাড়ের ক্লাসিফিকেশন দেখে আমরা দেখি যে হাড়ের গঠন কেমন, এর হাড় ক্ষয় কতখানি আছে এবং কোন টাইপের হাড়, এটা প্লেস করার মতো কিনা। সেই ক্ষেত্রে দরকার হলে অনেক সময় আগেই বলছি আমরা হাড় মানে বোন গ্রাফটিং করে নেই, মানে শরীরের অন্য জায়গা থেকে অথবা আর্টিফিশিয়াল মানে বোন এনে আমরা এইখানে বোন সেট করে নিতে পারি, এইটা একটা। আবার যদি মনে হয় যে তার কন্টিনিউয়াসলি তার হাড়টা ক্ষয় হয়, এরকম হাড়ের ক্ষয় রোগ আছে, তার অস্টিওপোরোসিস বা এরকম বিভিন্ন রোগ আছে, সেরকম কিছুগুলো বোনের কোয়ালিটি খারাপ থাকলে আমরা দিই না। আর ডায়াবেটিস যদি আনকন্ট্রোল ডায়াবেটিক হয়, আনকন্ট্রোল ডায়াবেটিক মানে সে তো সব কিছুতে ইনফেকশন প্রোন, তার মাড়ির ইনফেকশন হবে, সেখানে আমরা এই যে এই ডেন্টাল ইমপ্লান্ট প্লেস করলে সেটা ফেইলিওর রেটটা একটু বেড়ে যাবে, ফলে এইটা একটা ব্যয়বহুল চিকিৎসা। ব্যয়বহুল চিকিৎসা সেটা অনেক ভেবে চিন্তে করতে হয়। রোগী একটা উপকার নেয়ার জন্য আসলো, অনেক টাকা খরচ করলো, কষ্ট সহ্য করলো, সার্জিক্যাল প্রসিডিউরের মধ্যে গেল, যেহেতু এটার পিছনে ইনভেস্টমেন্ট বেশি, কষ্ট, সময় এবং অর্থ, এটা যদি ফেল করে তাহলে তার যে দুঃখবোধটা সেটাও বেশি হবে যে আমি এত টাকা খরচ করলাম। সেই কারণে কেস সিলেকশনের ব্যাপারে আমরা খুব সতর্ক থাকি যে কার বেলায় সাকসেস রেট কম হওয়ার সম্ভাবনা, সেই রোগীকে আমরা একটু নিরুৎসাহিত করি, সেই ক্ষেত্রে তখন ব্রিজের দিকে যাই। আর যদি মনে হয় যে তার সাকসেস রেট খুব হাই হবে, যদি ডেন্টালের ক্রাইটেরিয়া ফুলফিল করে যদি ভালো হাতে ঠিক মতো ভালো মানের ডেন্টাল ইমপ্ল্যান্ট করা যায়, তাহলে এর সাকসেস রেট 98 থেকে 100%। এবং এর ব্যবহার একটা নর্মাল মানুষের নর্মাল দাঁত দিয়ে যে খাওয়া দাওয়া চিবানো যা করা যায়, ডেন্টাল ইমপ্ল্যান্ট করলে ওই আর্টিফিশিয়াল দাঁত দিয়েও সমানভাবে সব করা যায়। আচ্ছা, অর্থাৎ স্বাভাবিক যে খাওয়া দাওয়া কথাবার্তা খাওয়া দাওয়া স্বাভাবিকভাবে করা যায়, শেভ ঠিক রাখা, সব নর্মাল করা। স্যার, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক রোগীদের হয়তো তার রোগ অনুযায়ী তার চোয়াল হয়তো ফেলে দিতে হয়েছে অপারেশন করে, তো তাদের ক্ষেত্রে কি আসলে ডেন্টাল ইমপ্ল্যান্ট করা সম্ভব কিনা? হ্যাঁ, সম্ভব, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? ধরেন রোগ ব্যাধি তো সব কিছুই বয়স দেখে হয় না, শিশুদের হয়, কিশোর কিশোরীদের হয়, যুবকদের হয়, যে কোনো বয়সে হতে পারে। যেমন আমার রোগীদের মধ্যে এরকম আছে যে একটা মেয়ে তার 17 বছর বয়সে তার চোয়ালের একটা টিউমারের কারণে এই অর্ধেকের এরিয়া থেকে, ক্যানাইন রিজিয়ন থেকে ধরে একদম অ্যাঙ্গেলের পেছন থেকে পুরো হাড়টা ফেলে দিতে হলো। এখন এইখানে আমরা পরে কোমর থেকে হাড় নিয়ে স্থাপন করলাম, হ্যাঁ, রিকনস্ট্রাকটিভ সার্জারি হলো। এখন এই রিকনস্ট্রাকটিভ সার্জারি হলেও এইখানে তার চোয়ালের শেপটা ফিরে পেল, কিন্তু এর উপরের যে দাঁত বসানোর বিষয়টা, যেটা আপনি ব্রিজ নিয়ে আমরা বলছিলাম, ব্রিজ করতে হলে পিলার তো লাগবে, দুই পাশে খুঁটি লাগবে। তার মধ্যে তার একদিকের চোয়ালের হাড় সব কেটে ফেলেছি, মানে এই যে টুথ বেয়ারিং এরিয়া তো আর থাকলো না, তাহলে দাঁত সহই তো চোয়ালটা ফেলে দিতে হলো।
তাহলে সারা জীবন কি তার এই জায়গাটা সে ফিক্স করে বাধাই করতে পারবে না, ফ্রি থাকবে? এই সারা জীবন পড়ে আছে, তার ওইখানে আলগা দাঁত বাধাই করলে সেটাও এখানে ঠিকমতো সেট হয় না, তখন কি হবে? আবার যদি এটাকে যদি প্রতিস্থাপন না করে, দাঁত বাধাই না করে, তাহলে উপরের দাঁতগুলো, নিচের চোয়ালে উপরের দাঁত বা উপরের চোয়ালে হলে নিচের দাঁত, সেই ক্ষেত্রে এটা কন্টিনিউয়াসলি ইরাপশন হয়, বড় হয়ে যায়, বড় হয়ে মানে নিচের চোয়ালের গামে আঘাত করবে, ট্রমা করবে। প্লাস এই দিক দিয়ে সে চিবাতে পারে না বলে এখানে প্লাক, ক্যালকুলাস বেশি জমে, রোগ বেশি হয়। ফলে এটা প্রতিস্থাপনটা ইম্পর্ট্যান্ট। প্রতিস্থাপন করবার জন্য তখন আমরা মনে করি যে যদি তার হাড় স্থাপন করা হয়, রিকনস্ট্রাকটিভ সার্জারি হয়, তাইলে সেই ক্ষেত্রে ওই দাঁতের মধ্যে ইমপ্লান্ট বসানো যায়, এবং ইমপ্লান্ট বসালে তার অন্য পাশে যে ন্যাচারাল দাঁত আছে, এই পাশে যে ইমপ্লান্টের দাঁত সেটা একই রকম হয়, কারণ তার হাড়ের বদলে আমরা হাড় স্থাপন করলাম, দাঁতের বদলে দাঁত স্থাপন করলাম। তাতে তার মুখের শেপ, তার কথা বলার যে উচ্চারণ, তার দেখতে যে সৌন্দর্য সহ খাওয়ার কোয়ালিটি, সব কিছুই নর্মাল কন্ডিশনে ফেরত আসলো। কিন্তু এটা একটু ব্যয়বহুল বলে অনেকে পারেন না। সরকারি হসপিটাল বা যেসব সেন্টারে হয়, পিজি হাসপাতাল যেটা, সেখানে হয়, প্রাইভেটে যারা এর অভিজ্ঞতারা অনেকে করেন। ফলে যদি এটা হয় ঢাকা ডেন্টাল কলেজে হয়, ফলে এইসব জায়গায় একটু কম খরচ, আর প্রাইভেটে একটু বেশি খরচ যদি সামর্থ্য থাকে, এটা সফলভাবে বাংলাদেশে হচ্ছে, আমরা করছি। কিন্তু সেই ক্ষেত্রে কারোর জন্য এই ব্যয়টা বার্ডেন, সেই বার্ডেন যদি মনে হয় যে তিনি প্রাইভেটে পাচ্ছেন না, তাইলে সরকারিভাবে পিজি হাসপাতাল আছে, ঢাকা ডেন্টাল কলেজ আছে, সেখানেও যথেষ্ট ব্যয়বহুল, তারপরেও একটু হলেও তো কম হবে, সেটা একটা সুযোগ আছে। কিন্তু জানা থাকা ভালো যে এটা করা সম্ভব, এবং যদি কেউ ডেন্টাল ইমপ্লান্ট করতে চান তাহলে সার্জারির সময় আমাদের প্ল্যান করতে হয়। তার ভাস্কুলারাইজড বোন গ্রাফট লাগবে, অনেক সময় আমরা ফিবুলা নিলে সেটা ডাবল ব্যারেল লাগে, অথবা আইলিয়াক বোন বা কোমর থেকে হাড় নিয়ে সেটাকে সেট করতে হবে। এরকম কোনো না কোনোভাবে আমি যদি ইমপ্লান্ট করে ফিক্স করে দাঁত বসাতে চাই, তাহলে সার্জারির আগেই রোগীর সঙ্গে আমরা কাউন্সিলিংটা করে নেই। রোগী যদি বলে যে হ্যাঁ এটা ফিক্স করে দাঁত আমি বসাবো বা পারবে, আগ্রহ দেখায়, তাহলে সার্জারির সময়ই ওই প্ল্যান মাথায় রেখে সার্জারি করতে হয়। স্যার, অনেক কিছু জানার আছে, আমরা জানবো, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ, আমাদের পুষ্টিবিদের পরামর্শ। একটা আমড়াতে কিন্তু আপনি 3টা আপেলের চেয়েও বেশি পুষ্টিগুণ পেয়ে যাচ্ছেন। আমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, চুল, ত্বক এবং নখের কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করবে। পাশাপাশি দেখা যায় যে আমাদের ক্যান্সারের ঝুঁকিটা কমাচ্ছে, এবং আমড়াতে যে এক ধরনের ফাইবার রয়েছে যেটা আপনার কোষ্ঠকাঠিন্য দূর করতে কিন্তু সাহায্য করবে। পেয়ারাও কিন্তু আমাদের একটা দেশীয় ফল। পেয়ারাতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন কে, ফোলেট, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং পেকটিন ও ফাইবার রয়েছে। ফাইবার এবং পেকটিনের কারণে কিন্তু অনেকের বদহজম এবং কোষ্ঠকাঠিন্যর যে সমস্যা থাকে সেটা কিন্তু সহজে দূর হয়। যাদের হজমের সমস্যা রয়েছে তারা অবশ্যই প্রতিদিন একটা করে পেয়ারা খেতে পারেন। এছাড়া ভিটামিন সি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে। ক্যালসিয়াম থাকাতে অনেকের হাড়ের ক্ষয় থাকে, সেটা কিন্তু দূর করতে সাহায্য করে। অনেকের দেখা যায় অরুচি থাকে, মুখে রুচি থাকে না এবং বমি বমি ভাব হয়, তারা কিন্তু নিয়মিত পেয়ারা গ্রহণ করতে পারেন। পেয়ারার ভিটামিন সি আপনার অরুচি দূর করতে সাহায্য করবে। কামরাঙ্গাও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এবং আমরা অনেকেই কিন্তু কামরাঙ্গা খেতে পছন্দ করি সিজনালি। এই কামরাঙ্গাটা কিন্তু আপনার স্কার্ভি রোগ দূর করবে, পাশাপাশি ক্যান্সারের ঝুঁকি কমাবে, ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে রাখবে। তার কারণ কামরাঙ্গাতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, সোডিয়ামের মাত্রা প্রায় নেই বললেই চলে, এবং এই কামরাঙ্গা আপনার ক্ষতিকর কোলেস্ট্রল মানে এলডিএল আমাদের শরীরের, সেটা কমাতে কিন্তু সাহায্য করে। আমলকি কিন্তু খুব মজাদার দেশীয় একটা ফল, এবং আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। আপনি 15-20টা কমলা লেবুতেও এতটা ভিটামিন সি পাবেন না যতটা আপনি আমলকিতে পাবেন। চেষ্টা করুন প্রতিদিন সকালে একটু 3 থেকে 4টা আমলকি খাওয়ার জন্য, কিংবা দিনের অন্য কোনো অংশে একটু আমলকি গ্রহণ করার জন্য, কারণ এই আমলকি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা তো বাড়াবেই, আপনার ক্যান্সারের ঝুঁকি কমাবে। এর পাশাপাশি আমাদের শরীরে যে বিভিন্ন টিউমার হয় কিংবা ক্ষতিকর কোলেস্ট্রল হয় বেড়ে যায়, সেটারও কিন্তু ঝুঁকি কমাতে সাহায্য করবে।
আমলকি কিন্তু চুলের জন্য স্কিনের জন্য অনেক উপকারী। আপনি আমলকি বয়েল করে সেই পানিটা যদি নিয়মিত খেতে পারেন, এটা আপনার স্কিনটাকে ভেতর থেকে সুন্দর করতে সাহায্য করবে এবং চুল পড়াটা কিন্তু বন্ধ করবে। জামরুলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এবং প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে এতে। জামরুলটাও দেখা যায় যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সবচেয়ে যে উপকার জামরুল করে সেটা হলো এটার ক্যালোরি খুব কম থাকে এবং ডায়াবেটিস রোগীদের যে ব্লাড সুগার বেড়ে যায় সেটা নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে এই জামরুল। যাদের দেখা যায় যে নিয়মিত ব্লাড সুগার আপ ডাউন করে কিংবা নিয়ন্ত্রণে রাখতে পারেন না, তারা কিন্তু এই জামরুল গ্রহণ করতে পারেন ফল হিসেবে। আপনি 4টা 5টা যে কয়টা পারেন গ্রহণ করতে পারেন, কারণ জামরুল আপনার ব্লাড সুগার বাড়াবে না, বরঞ্চ এটা কমাবে। গাব কিন্তু দেশীয় একটা ফল, এটাতে প্রচুর পরিমাণে আপনার ক্যালোরি রয়েছে। অনেকেই জানেন না যে গাবে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি এবং প্রচুর আরও ভিটামিন মিনারেলস রয়েছে। গাবে যেহেতু ক্যালোরি বেশি থাকে, অনেকেই রয়েছেন আমাদের মধ্যে যাদের ব্লাড প্রেশার কম কিংবা হলো যে ব্লাড প্রেশার হঠাৎ করে কমে যাচ্ছে, দুর্বল লাগছে, তারা নিয়মিত গাব গ্রহণ করতে পারেন। গাবটা কিন্তু আপনার দেখা যায় ব্লাড প্রেশার বাড়াবে, দুর্বলতা দূর করবে এবং এনার্জি যোগাবে। পাশাপাশি দেখা যায় যে যাদের একটা ক্ষুধামন্দার ভাব থাকে, তারাও কিন্তু নিয়মিত গাবটা গ্রহণ করতে পারেন। লটকনে ক্যালোরি খুব কম থাকায় যারা ওজন কমাতে চান তারা কিন্তু নিয়মিত লটকন গ্রহণ করতে পারেন। বাতাবি লেবু বা জাম্বুরা, এটা কিন্তু আমাদের দেশের জন্য খুবই পরিচিত একটা ফল। বাতাবি লেবুতে থায়ামিন, নিয়াসিন, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম সহ বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। আমাদের অনেকেরই কিন্তু পেশিতে ব্যথা করে বা পায়ের পেশিতে টান লাগার একটা প্রবণতা থাকে, তারা কিন্তু বাতাবি লেবু গ্রহণ করতে পারেন, যেহেতু এটাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। এটা আপনার পেশির জন্য খুবই উপকারী। পাশাপাশি নিয়াসিন থাকায় এটা কি করে, আমাদের চোখের যে সংকোচন প্রসারণ হয় চোখের পেশির, সেটার জন্য কিন্তু খুবই উপকারী এই আমাদের বাতাবি লেবু। এর পাশাপাশি দেখা যায় যাদের অরুচি রয়েছে, অ্যাসিডিটি রয়েছে, সেটাও কিন্তু নিয়ন্ত্রণে সাহায্য করে এই বাতাবি লেবু। স্যার, যে কোনো ট্রিটমেন্ট বা সার্জারির পরে বিশেষ একটা যত্নের প্রয়োজন হয়, তো এক্ষেত্রে ডেন্টাল ইমপ্ল্যান্ট যারা করে তাদের জন্য আসলে কি কি বিষয় মেনে চলা উচিত যাতে তারা আরও ভালো থাকতে পারেন? মুখের যত্ন নর্মাল প্রোটোকলে যেটা, সেটা তো সবার জন্যই প্রযোজ্য। যেমন ধরেন সকালে নাস্তার পরে এবং রাতে খাওয়ার পরে তার ব্রাশ করতে হবে। ব্রাশের পর সম্ভব হলে পানি দিয়ে হালকা গরম পানিতে লবণ মিশিয়ে করতে পারে, অথবা নর্মাল ভালো করে কুলি করবে, মাউথওয়াশ ইউজ করলো। ডেন্টাল ফ্লোস বা এক ধরনের মেডিকেটেড সুতা, এই সুতা দিয়ে 2 দাঁতের মাঝখানে খাবার ঢুকলে সেটা ক্লিন করবে। এই যত্নটা ইমপ্লান্ট করুক বা না করুক সবার জন্য দরকার। ইমপ্লান্ট করলে সেই রোগীরও দরকার, বা ব্রিজ করলে, ক্যাপ করলে সেই রোগীরও দরকার। কিন্তু এইটা একটা বিষয় যে একটা ন্যাচারাল দাঁত যেরকম স্মুথ অ্যালাইনমেন্টে যেই রকম শেপ থাকে, একটা ক্যাপ করা দাঁত বা ব্রিজ করা বা ডেন্টাল ইমপ্ল্যান্ট করা দাঁত, সেখানে 2 দাঁতের মাঝখানে খাবার আটকানোর প্রবণতাটা অনেক সময় একটু বেশি থাকে, একটু ফাঁকা থাকে। ফলে তাদেরকে খুব যত্নের সঙ্গে এটা করতে হবে যে আমি এইখানে যাতে খাদ্যকণা আটকে থাকতে না পারে। নর্মাল রোগীদের বেলায় খাদ্যকণা আটকে থাকলে একটু ইনফেকশন হলো, তার স্কেলিং করা হলো বা মেডিকেশন দেওয়া হলো, সহজে সেটা ভালো হয়। কিন্তু ইমপ্লান্টের ক্ষেত্রে যেহেতু তার হাড়ের মধ্যে একটা আর্টিফিশিয়াল একটা মেটাল দেয়া, সেখানে যদি ইনফেকশন হয় তাহলে নর্মাল দাঁতের তুলনায় এর ক্ষতিটাও বেশি। স্যার, ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে এবং এনটিভির জন্য অনেক শুভেচ্ছা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।